सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 13। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, কালীবাড়ি ও উদ্যান। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরের বারান্দা। পরমহংসদেবের ঘরের পূর্ব দিকে বরাবর বারান্দা। বারান্দার এক ভাগ উঠোনের দিকে অর্থাৎ দক্ষিণমুখ। এই বারান্দায় পরমহংসদেব প্রায় ভক্ত সঙ্গে বসিতেন ও ঈশ্বর সম্বন্ধীয় কথা কহিতেন বা সংকীর্তন করিতেন। এই পূর্ব বারান্দার অপরার্ধ উত্তরমুখ। এই বারান্দায় ভক্তেরা তাহার কাছে আসিয়া তাহার জন্মোৎসব করিতেন, তাহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন। আবার তিনি তাহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন। এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন শিষ্য সমভিব্যাহারে আসিয়া তাহার সঙ্গে কত আলাপ করিয়াছেন। আমোদ করিতে করিতে মুড়ি, নারিকেল, লুচি, মিষ্টান্নাদি একসঙ্গে বসিয়া খাইয়া গিয়াছেন। এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রী রামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছিলেন। আনন্দ নিকেতন। কালীবাড়ি আনন্দ নিকেতন হইয়াছে। রাধাকান্ত, ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা, ভোগ রাগাদি ও অতিথি সেবা। একদিকে ভাগীরথীর বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন, আবার সৌরভাকুল সুন্দর নানা বর্ণরঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহর পুষ্পোদ্যান। তাহাতে আবার একজন চেতন মানুষ অহর্নিশ ঈশ্বর প্রেমে মাতোয়ারা হইয়া আছেন। আনন্দময়ীর নিত্য উৎসব। নহবত হইতে রাগ রাগিনী সর্বদা বাজিতেছে। একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গল আরতির সময়, তারপর বেলা 9টার সময় যখন পূজা আরম্ভ হয়, তারপর বেলা দ্বিপ্রহরের সময়, তখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরানীরা বিশ্রাম করিতে যান। আবার বেলা 4টার সময় নহবত বাজিতে থাকে, তখন তাহারা বিশ্রাম লাভের পর গাত্রোত্থান করিতেছেন ও মুখ ধুইতেছেন। তারপর আবার সন্ধ্যারতির সময়। অবশেষে রাত 9টার সময়, যখন শীতলের পর ঠাকুর শয়ন হয়, তখন আবার নহবত বাজিতে থাকে। দ্বিতীয় পরিচ্ছেদ। 1882 মার্চ। প্রথম দর্শন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, রাস ও পঞ্চাধ্যায়। গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি। মা কালীর মন্দির। বসন্তকাল, ইংরেজি 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস। ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুক সঙ্গে 23শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার 12ই ফাল্গুন 1288 শুক্লা ষষ্ঠী ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন। তাহারই কয়েকদিন পরে সন্ধ্যা হয়
ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন। প্রথম দর্শনের তারিখ সম্বন্ধে মতভেদ আছে। প্রকাশক দেখিলেন, একঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তাপোষে বসিয়া পূর্বাস্য হইয়া সহাস্যবদনে হরি কথা কহিতেছেন। ভক্তেরা মেঝেই বসিয়া আছেন। কর্মত্যাগ কখন? মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ শুকদেব ভগবৎ কথা কহিতেছেন, আর সর্বতীর্থের সমাগম হইয়াছে। অথবা যেন শ্রীচৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম ও গুণকীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরি নাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। মাস্টার সিধুর সঙ্গে বরাহনগরের এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন। শ্রীযুক্ত সিদ্ধেশ্বর মজুমদার উত্তর বরাহনগরে বাড়ি। আজ রবিবার, অবসর আছে, তাই বেড়াইতে আসিয়াছেন। শ্রীযুক্ত প্রসন্ন বাড়ুজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন। তখন সিধু বলিয়াছিলেন, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে বাগানটি কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা, কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা! এখান থেকে নড়তে ইচ্ছা করছে না। কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসব। সিধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককালে কাঁসর, ঘণ্টা, খোল, করতালি বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্তানীল সবে জ্যোৎস্না উঠিতেছে। ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন। সিধু বলিলেন, এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা, অনেক অতিথি কাঙাল আসে। কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পাদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া, এই মাত্র ধুনা দেওয়া হইয়াছে। মাস্টার ইংরেজি পড়িয়াছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। দ্বারদেশে বৃন্দে ঝি দাঁড়াইয়াছিল। জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, সাধুটি কি এখন এর ভিতরে আছেন? বৃন্দে, হ্যাঁ, এই ঘরের ভিতর আছেন। মাস্টার, ইনি এখানে কতদিন আছেন? বৃন্দে, তা অনেক দিন আছেন। মাস্টার, আচ্ছা, ইনি কি খুব বই টই পড়েন? বৃন্দে,
আর বাবা বই টই সব ওর মুখে। মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন। মাস্টার: আচ্ছা, ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন? আমরা কি এ ঘরের ভিতর যেতে পারি? তুমি একবার খবর দিবে? বৃন্দে: তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঘরে একাকী তক্তাপোশের উপর বসিয়া আছেন। ঘরে ধূনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনিও সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরাহনগরে কি করতে এসেছো ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্য মনস্ক হইতেছেন। পরে শুনিলেন এরই নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে, মাছ আসিয়া টোপ খাইতে না, টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করে ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না, এ ঠিক সেই রূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয়। কখনো কখনো তিনি একেবারে বাহ্যশূন্য হন। মাস্টার: আপনি এখন সন্ধ্যা করবেন, তবে এখন আমরা আসি। শ্রী রামকৃষ্ণ ভাবস্থ: না, সন্ধ্যা তা এমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এ সৌম্য কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে? বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। তৃতীয় পরিচ্ছেদ, দ্বিতীয় দর্শন। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং यदर्शितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু শিষ্য সংবাদ। দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখনো একটু শীত আছে, তাই তাহার গায়ে মোলেস্কিনের র্যাপার। র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছো? আচ্ছা, এখানে বসো। এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন। গায়ে ঐরূপ র্যাপার, পায়ে চটি জুতা, সহাস্য বদন। কথা কহিবার সময় কেবল একটু তোতলা। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি: হ্যাঁ গা, তোমার বাড়ি কোথায়? মাস্টার: আজ্ঞা কলিকাতায়। শ্রী রামকৃষ্ণ: এখানে কোথায় এসেছ? মাস্টার: এখানে বরাহনগরে বড়দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাটি। শ্রী রামকৃষ্ণ: ও, ঈশানের বাড়ি। শ্রী কেশবচন্দ্র সেন ও মার কাছে ঠাকুরের ক্রন্দন। শ্রী রামকৃষ্ণ: হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। মাস্টার: আমিও শুনেছিলাম বটে, এখন বোধ হয় ভালো আছেন। শ্রী রামকৃষ্ণ: আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলুম। শেষ রাত্রে ঘুম ভেঙে যেত, আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব? তাই ডাব চিনি মেনেছিলুম।
হ্যাঁ গা, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গেছিল। কুক সাহেবও ছিল। মাস্টার: আজ্ঞা, এই রকম শুনেছিলুম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই। আমি তার বিষয় বিশেষ জানি না। গৃহস্থ ও পিতার কর্তব্য। শ্রীরামকৃষ্ণ: প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়দিন ছিল, কাজকর্ম নাই, বলে আমি এখানে থাকব। শুনলাম মাগ ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলেপিলে। আমি বকলুম, দেখো দেখি, ছেলেপিলে হয়েছে, তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে? লজ্জা করে না যে মাগ ছেলেদের আর একজন খাওয়াচ্ছে, আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছে? অনেক বকলুম আর কর্মকাজ খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।